রৌদ্রোজ্জ্বল একটা নতুন দিনের সূচনা। সুন্দর দিনের সূচনা বাহিরে হলেও সিলেট সিটি হসপিটালের ভেতরে থাকা মানুষদের জন্য আজকের দিনটা সুন্দর নয়। সিটি হসপিটাল সিলেটের সুনামধন্য একটি হসপিটাল। সেই হসপিটালের পোর্চে দাঁড়িয়ে চার মাথা একসাথে কিছু আলোচনা করছে। এই চার মাথা একসাথে হওয়া মানে গণ্ডগোল একটা পাকবেই, তা হোক ছোটোখাটো বা বড়সড়। দূর থেকে দেখলে যে কেউ ভাববে এখানে কোনো আলোচনা হচ্ছে, কিন্তু সামান্য এগিয়ে আসলে বোঝা যাবে আদৌ এখানে কোনো আলোচনা নয়। ছোট মাথাওয়ালারা বড় মাথাকে সান্ত্বনা দিচ্ছে। ইরহামের এক হাত ইসরাতের কাঁধে। ইসরাত কান্নার দমকে বারবার দুলছে নিজের জায়গা থেকে। যে কোনো সময় পড়ে যাবে, এই জন্য ইরহাম বড় ভাইয়ের মতো নিজের হাত দিয়ে সামলানোর চেষ্টা করছে বড় বোনকে। বারবার সান্ত্বনা দিচ্ছে দাদির কিচ্ছুটি হবে না বলে। ইসরাত নিজের কাজে তবুও বহাল। সে বিশ্বাস করতে পারছে না দাদি সত্যি হার্ট অ্যাটাক করেছে। গত 2 দিন যাবৎ মেহেরুন্নেসা হসপিটালে আইসিইউতে ভর্তি। তারা সকলেই প্রথমে মনে করেছিল মেহেরুন্নেসা প্ল্যান কার্যকর করছেন, তাই অত গুরুত্ব দেয়নি কেউ। যখন এসে ডাক্তার দেখানো হলো তখন জানা গেল মেহেরুন্নেসা হার্ট অ্যাটাক করেছেন। একে তো সত্যকে মিথ্যা ভেবেছে তার অপরাধ বোধ, দুয়ে দাদির শরীর গত 2 দিন যাবৎ যেমন ছিল তেমনই রয়েছে, বিন্দুমাত্র ভালো হয়নি। সেই দুঃখে চোখ ফেটে কান্না আসছে। নুসরাত অনেকক্ষণ কান্না দেখল ইসরাতের নিষ্পৃহ ভঙ্গিতে দাঁড়িয়ে। সান্ত্বনাসূচক বুলি আওড়ালো না, উল্টো মুখ শক্ত করে 2 হাত বুকে আড়াআড়ি বেঁধে দাঁড়িয়ে রইল। কিয়ৎকাল কাটার পর নুসরাত দাঁতের কপাটি চেপে বলে উঠল, তুই কি আমাকে বাড়িতে যেতে দিবি আপা? নুসরাত যখন অত্যাধিক পরিমাণ কোনো কিছু নিয়ে স্টেজে থাকে, বিরক্ত হয় বা রাগ করে, তখনই ইসরাতকে আপা ডাকে। নুসরাতের আপা ডাকাতে দেরি, ইসরাতের গলার স্বর আরেকটু বেশি বাড়তে দেরি হলো না। হু হু শব্দ তুলে কান্না শুরু করল। নুসরাত ব্যগ্র চাহনি কিছুক্ষণ ইসরাতের দিকে দিয়ে দাঁতে দাঁত পিষে আওড়ালো, ইসরাত, তোকে পিটাতে ইচ্ছে হচ্ছে আমার। দেখ বোন, আমার হাত কেমন নিষ্পিস করছে। এমন এক চর লাগাবো এখন, তুই এই দেশে থাকবি কিনা সন্দেহ আছে। কথাটা শেষ করতে পারল না। প্রথমবারের মতো ইরহামের একটা জোরালো থাপ্পড় এসে লাগলো নুসরাতের গালে। ইরহাম তর্জনী আঙুল তুলে শাসালো, তোর কোনো ফিলিংস না থাকতে পারে, কোনো কষ্ট না থাকতে পারে, তুই রোবট হতে পারিস, আমরা নই। আমরা তোর মতো ভিনগ্রহের প্রাণী না, মানুষ। আমাদের ফিলিংস থাকবে। তোর নিজের মুখ বন্ধ কর আর চুপচাপ বাড়িতে যা, আমি আপুকে সামলে নেব। নুসরাত ফুঁস করে শ্বাস ফেলল। নিজের রাগ নিজের ভেতর সমাধি দেওয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা। রাগ যখন কমল না, মুখে হাঁ করে বাতাস পুড়ে আবার ফুঁস করে ছেড়ে দিল। ইরহাম আর আহান নুসরাতের কাছ থেকে ব্যতিক্রমী কোনো মনোভাব না পেয়ে এলোমেলো ইসরাতকে সামলে নিয়ে চলে গেল অন্যদিকে। সবাই সরে যেতেই ভয়ডরহীন নুসরাত নিজের হাত নিয়ে গালে রাখল। খুবই হালকা হাতে থাপ্পড় মারার অংশে উপর নিচ স্পর্শ করল। চিনচিনে ব্যথায় গাল অবশ হয়ে গিয়েছে। চোখ নিচের দিকে রেখে মেন গেটের দিকে হাঁটতে হাঁটতে বারবার গালে হাত বুলালো। হসপিটালের গেটের মধ্যে বিদঘুটে কোলাহল। একদল পুরুষ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে কি করছে? নুসরাত নিজেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে, আবার উত্তর করে, নিজেদের সাংসারিক আলাপ করছে। মেয়েরা যখন সাংসারিক আলাপ করতে পারে, পুরুষেরাও করতে পারে। অস্ত যাওয়া সূর্যের মতো বিষণ্ণ তেজহীন আলোর মতো ধীরে ধীরে হেঁটে গেল গেটের দিকে। মেয়েরা যেমন হাঁটে তেমনভাবেই হেঁটে গেল। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গিয়ে আকাশে আঁধার নামল। নিভৃতে হাঁটা নুসরাতের মুখ আরও বেশি আঁধারে ঘনিয়ে গেল। গেটের সামনে পৌঁছাতেই একদল তাড়াহুড়ো করে গেটের ভেতর ঢুকতে থাকা পুরুষদের সাথে ধাক্কা লাগলো নুসরাতের।
তেজহীন নুসরাত আজ আর ঝগড়া করল না। ইরহামের হাতের এক থাপ্পড় খেয়ে চিবুক যে গলায় গিয়ে ঠেকেছে, সেখান থেকে চিবুক উপরে তোলার কোনো ইচ্ছে প্রকাশ করল না। তাই চোখ নিচের দিকে রেখে ভদ্র গলায় সরি বলতে যাবে, মনে হলো গলার কাছে কিছু আটকে আছে। তার কথা বলার আগেই ওপাশের পুরুষগণ তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। নুসরাতের সরি বলতে হবে না ভেবে শব্দ করে শ্বাস ফেলল। ঝিমিয়ে যাওয়া শরীরটা টেনে নিয়ে মেইন রোডের দিকে পা বাড়াবে, পেছন থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, মেজ ভাইয়ের মেয়ে। নুসরাতের পা আপনা আপনি থেমে গেল। অতপর মনের ভুল ভেবে দ্বিতীয়বারের মতো পা বাড়াতে যাবে, তখনই পেছন থেকে শব্দ আসলো, আমি তোমাকে বলছি নুসরাত। নুসরাতের কপালে ভাঁজ পড়ল 2 থেকে 3টা। সামনের দিকে তাকিয়ে নিজেকে নিজে জিজ্ঞেস করে, আমার সাথে আবার কি দরকার হতে পারে এই ভদ্রমহিলার? তারপর নিজেই বলে, পেছনে ফিরলে এমনিতেই বুঝবি। নিজের মনে নিজের সাথে বোঝাপড়া শেষে এক মুহূর্ত বিলম্ব না করে আড়ষ্ট চোখে পেছনে তাকায়। আর তখনই চোখের মণিতে ভেসে ওঠে 45 ঊর্ধ্ব বয়সের ভদ্রমহিলা। ভদ্রমহিলাকে চেনা পরিচিত ঠেকল তার কাছে। আর যখন ঠিকঠাক চিনতে পারল, তখন তার ভিতর নড়ে উঠল তীব্র গতিতে। খুব ভালোভাবে টের পেল হৃৎপিণ্ডের অস্বাভাবিক কম্পন। না চাইতে পায়ের আঙুল শিরশির করে উঠল। নিজের নার্ভাসনেস ঢাকতে বুড়ো আঙুলের সাহায্যে স্লিপারে খোঁচাতে লাগল। মুখের ভেতর মনে হলো কেউ আমের গুটি ঢুকিয়ে দিয়েছে জোর করে। গলা থেকে কথা বের হলো না বিস্ময়কর ঘটনায়। নিজের অত্যাধিক বিস্ময় সামলানোর জন্য এক পলক চোখ মাটিতে রাখতেই সেখানে ভেসে উঠল অবাঞ্ছিত কিছু দৃশ্য। আর সেই দৃশ্য চোখে ভাসতেই দাঁতে দাঁত চেপে কড়মড় করে শব্দ করল। চায় না সে এই দৃশ্য দেখতে, তাহলে বারবার কেন এই দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে? নিজের এই অত্যাধিক রাগের উপর নুসরাতের কর্ধক যখন তখন এসে যায়, আবার ফুস করে কখন কোথায় উড়ে যায়। নিজের রাগ সামলানোর জন্য চোখ বন্ধ করে ফুস করে শ্বাস ফেলল। গলায় নেমে আসা চিবুকটা ঝট করে উপরে তুলে সেকেন্ডের ভেতর নিজের আড়ষ্টতা লুকিয়ে এক নিমিষেই মেকি হাসি ঠোঁটে নিয়ে এসে জিজ্ঞাসার চোখে তাকায় সামনের ভদ্রমহিলার দিকে। ঠোঁটে ঠোঁট চাপতেই থরথর করে কেঁপে ওঠে ঠোঁটটা। নুসরাত ভেতরে ভেতরে নিজের ঠোঁটের উপর বিরক্ত। এরকম থরথর করে কেঁপে কি বোঝাতে চায় তার ঠোঁট? যা বোঝাতে চায় বোঝাক। তার কাছে মনে হলো এখন ভদ্রমহিলার কথার উত্তর দেওয়া জরুরি। নুসরাত ঈষৎ হেসে নিষ্প্রভ চোখে ভদ্রমহিলার দিকে তাকিয়ে তর্জনী আঙুল নিজের দিকে তুলে জিজ্ঞেস করল, আপনি আমাকে ডাকছেন আন্টি? ভদ্রমহিলা অবাক হন। নিজের অবাকতা প্রকাশ করলেন না, সঙ্গোপনে নিজের ভেতর লুকিয়ে নিলেন। নুসরাত সূক্ষ্ম চোখে লক্ষ্য করে ভদ্রমহিলার অবাকতা লুকিয়ে ফেলা। নিজ মনে হাসি ঈষৎ। ভদ্রমহিলার চোখে দ্বিধা স্পষ্ট ফুটে উঠছে। 2 হাত মেলে নুসরাতকে জড়িয়ে ধরবেন, নুসরাত হাত তুলে থামিয়ে দিল। ভ্রুযুগল হালকা নাড়িয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনাকে জানি আন্টি? ভদ্রমহিলা নুসরাতের নিষেধ মানলেন না। অবজ্ঞার চোখে সেদিকে তাকিয়ে 2 হাতে জাপটে জড়িয়ে ধরলেন নুসরাতকে। অপ্রত্যাশিত এই ঘটনায় নুসরাত বাকরুদ্ধ হয়ে গেল। ক্লান্তিতে ছোট ছোট হয়ে আসা চোখগুলো এক নিমিষেই প্রশস্ত হয়ে গেল। বিস্ময়ে চোখ কোটর থেকে বের হওয়ার পালা। তখন ভদ্রমহিলার মিষ্টি হাসির শব্দ তার কানে গেল। ভদ্রমহিলা বলছেন, আমি তোমার বড় মা, চিনতে পেরেছ? নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, সামনের দিকে নিষ্প্রাণ দৃষ্টি রেখে মোলায়েম কণ্ঠে আওড়ায়, জি, চিনতে পেরেছি। ভদ্রমহিলা নিজের বেষ্টনী থেকে নুসরাতকে বের হতে দিলেন না। নুসরাত ক্লান্তিতে ঝিমিয়ে আসা কণ্ঠে বলল, আমার বাড়িতে যেতে হবে বড়।
মুখ দিয়ে আসলো না বড় আম্মু শব্দটা। নিদারুণ অস্বস্তিতে এলোমেলো শব্দ বের হলো। ঠোঁটে ঠোঁট টিপে বাক্য সাজালো নিজ মনে। সেই বাক্য সাজানোতে বিঘ্ন ঘটিয়ে লিপি বেগম জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো, কি বলছিলে? নুসরাত নিজের আড়ষ্ট হয়ে যাওয়া বুলিগুলো টেনে টুনে জিহ্বায় নিয়ে আসে। কণ্ঠে বিনয় নিয়ে এসে বলে, বড় আম্মু, আমাকে বাড়িতে যেতে হবে। সারা রাত হসপিটালে ছিলাম, ফ্রেশ হওয়া প্রয়োজন। কথাটা শেষ করে নুসরাত দূরে সরে গেল লিপি বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে। লিপি বেগম তীক্ষ্ণ চোখে শুধু দেখলেন নুসরাতের নিরর্থক অভিমত পোষণ করা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, যাও, বাড়িতে যাও, আমরা একটু পরই আসছি। তাদের কথার মধ্যেই গেটের কাছ থেকে কেউ ডেকে উঠল মাম্মা বলে। লিপি বেগম এক পলক পিছু ফিরে চেয়ে চেঁচিয়ে বললেন, কি হয়েছে আরশ? আরশ ফোনের দিকে তাকিয়ে থেকে নির্লিপ্ত ভরাট পুরুষালী গলায় বলে, পাপা তোমায় ডাকছে, তাড়াতাড়ি আসো, আর প্লিজ মাম্মা, মুখে মাস্ক লাগিয়ে নিও। লিপি বেগম বিরক্তিতে কপাল কুঁচকে ফেললেন। নুসরাতের কাছ থেকে বিদায় নিতে গেলেন, তার আগেই নুসরাত সালাম দিয়ে বিদায় নিয়ে নিল। দ্রুত পা বাড়ালো সামনের দিকে। সেকেন্ডের ভেতর রাস্তা পার হয়ে লিপি বেগমের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আরশ লিপি বেগমকে আসতে না দেখে মোবাইল থেকে চোখ উপরে তোলে। ভ্রুকুচকে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, হোয়াট মম, কি হয়েছে? এখনও দাঁড়িয়ে আছো কেন? বৌমা তো ভিতরে। আর কার সাথে কথা বলছিলে? আরশের দিকে নাক কুচকে তাকালেন লিপি বেগম। আরশ নির্বিকার চোখে দেখে লিপি বেগমের অবিচল চোখে তার দিকে তাকিয়ে থাকা। আরশ ঠাট্টার স্বরে জিজ্ঞেস করে, এভাবে তাকানোর কি আছে? আমাকে কি নতুন দেখছো, নাকি আগের তুলনায় বেশি হ্যান্ডসাম হয়ে গেছি? আচ্ছা বলো তো, কার সাথে কথা বলছিলে? আরশ মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাখতে রাখতে জিজ্ঞেস করে। কথা শেষ করে লিপি বেগমের দিকে তাকিয়ে ভ্রু নাচায়। কথার শব্দ গম্ভীর হলেও অত্যাধিক শান্ত। নরম চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। লিপি বেগম ক্ষীণ হেসে বললেন, তুই বলতো, কে হতে পারে? আরশ হাঁটতে হাঁটতে গালে হাত দিয়ে একটু ভাবার মতো অভিনয় করে। 10 সেকেন্ড পরে দুই পাশে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না কে। লিপি বেগম আরশকে ঠাট্টা করতে দেখে মিছিমিছি রাগ করে বলতে লাগলেন, তোর মেজো আব্বুর। কথা শেষ হওয়ার আগেই নাসির সাহেবের সাথে দেখা হলো তাদের। নাসির সাহেবকে দেখতেই লিপি বেগম কিছু বলতে যাবেন, নাসির সাহেব সালাম দিলেন। লিপি বেগম সালাম গ্রহণ করে বললেন, কেমন আছেন মেজো ভাই? নাসির সাহেব মাথা নাড়ালেন। ক্লান্তিতে ভেঙে আসা কণ্ঠে বললেন, জি ভালো ভাবি, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? লিপি বেগম মৃদু হাসলেন। উপর নিচ মাথা নাড়িয়ে বললেন, জি আলহামদুলিল্লাহ। আরশের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন সালাম করার জন্য। আরশ মোলায়েম কণ্ঠে নাসির সাহেবকে সালাম দিয়ে লিপি বেগমকে বলে ওঠে, মাম্মা, পাপা তোমাকে যাওয়ার জন্য বলছে। লিপি বেগম হালকা ঠোঁট এলিয়ে হেসে চলে গেলেন হসপিটালের ভেতরে। পোর্চের সামনে নাসির সাহেব আর আরশ প্রথমে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। তারপর নাসির সাহেব কথা শুরু করেন এটা সেটা নিয়ে। পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করেন কেমন চলছে, কীরকম হচ্ছে, ব্লা ব্লা। ইরহাম অন্যমনস্ক হেঁটে যাচ্ছিল সামনের দিকে। অনাকাঙ্ক্ষিতভাবে লম্বা চওড়া পুরুষালী শক্ত শরীরের সাথে ধাক্কা লাগলো তার। সেদিকে না তাকিয়ে সে মাথা নিচু করে সরি বলে আলগোছে পাশ কাটিয়ে চলে গেল লোকটার। একবার প্রয়োজন বোধ করল না লোকটার মুখ দেখার। 2 পা সামনে এগোনোর আগেই কানে আসলো রাশভারী গম্ভীর গলার স্বর। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে ডানে বামে সামনে তাকালো, কিন্তু গাধার মতো একবারও পেছন ফিরে তাকালো না।
নিজের আশেপাশে কাউকে না দেখে পা বাড়াতে যাবে তার আগেই পিঠে পুরুষালী হাতে শক্ত থাবা পড়ল। ইরহাম এক ঝটকায় ধরফর করে পেছনে তাকায়। আবারও সামনের লোকটার দিকে তাকালো না। নিজের পিঠে ডান হাত পেঁচিয়ে পিঠে হাত বুলালো। তখনই কানে আসলো গম্ভীর স্বরে বলা কথা, এই ইরহাম। লোকটা এবার কিছুটা গর্জে ডেকে উঠল। দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে শব্দ করল। রাশভারী গলার আওয়াজে ইরহাম চোখ উপরে তুলে তাকাতেই তার অক্ষিকোটরে বিস্ময় উপচে পড়ল। অবাক গলায় বলতে গেল, ভাই। তার আগেই দাবাং মার্কা চরের বেগে মুখ থেকে বের হওয়া ভাষাশব্দ ওখানেই আটকে গেল। আরশের হাতের থাপ্পড় গালে পড়তেই ইরহামের গালে চিনচিনে ব্যথা শুরু হলো, তার সাথে অসহ্য যন্ত্রণা। থাপ্পড়ের বেগে ইরহামের মুখ একদিকে সরে গিয়েছিল, তাই নিজেকে সামলে নিয়ে নিজের ঝুঁকে যাওয়া চোখ উপরে তোলে। আবার আরশের ঝাঁজ মিশ্রিত অগ্নিদৃষ্টির শিকার হয়ে নিজের চোখ নামিয়ে নেয় নিচের দিকে। গালে হাত রেখে মিনমিন করে জিজ্ঞেস করে, ভাই মারলেন কেন? কি করেছি আমি? কথার শেষ হতেই আরেকটা থাপ্পড় পড়ে গালে। এবার থাপ্পড়ের জোর এত বেশি ছিল যে থাপ্পড়ের জোরে ইরহামের ঠোঁটের ছোট এক অংশ ফেটে গেল। হাত দিয়ে ঠোঁট মুছে নেয় ইরহাম। জিহ্বার মধ্যে নোনতার স্বাদ হতেই থু করে থুতু ফেলল রাস্তায়। একদলা থুতুর সাথে বের হয়ে আসলো রক্তের কিছু মিশ্রণ। ইরহাম চোখ বন্ধ করে বলে দিতে পারে তার সামনের একটা দাঁত নড়ে গিয়েছে। নিজের চিন্তার ব্যাঘাত ঘটল লোকটার গম্ভীর গলার আওয়াজে, বউ কই আমার? ইরহাম অবাক চোখে দেখে আরশকে, আবার পর মুহূর্তেই চোখ নামিয়ে নেয়। মিনমিনে গলায় উত্তর করে, আমি জানি না। আরশ বিরক্তিতে চবর্গীয় শব্দ করে। অত্যাধিক রাগ নিজের ভেতর চেপে রেখে শব্দ করে শ্বাস ফেলে। ঝাঝালো স্বরে বলে, ওইটা তোর সাথে থাকে না? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়, যার মানে হ্যাঁ থাকে। আরশ বিরক্ত হয়। তিক্ত বিরক্ত কণ্ঠে আওড়ায়, তাহলে জানিস না কেন? বউ কোথায় আমার? আরশকে আবার তেড়ে আসতে দেখে ইরহাম উল্টো দিকে দৌড় দেয়। ইরহামকে দৌড় দিতে দেখে আরশও দৌড় দেয় তার পেছন পেছন। চিৎকার করে হুমকি স্বরূপ বলে ওঠে, ইরহাম, ভালোই ভালোই প্রশ্নের উত্তর দে, না হলে তোর একদিন কি আজ আমার যতদিন লাগে। এমনিতেও তোকে 87+ কল দিয়েছি, পিক করিসনি, আর এখন আমাকে দৌড়ানি দেওয়াচ্ছিস। তোদের দুটোকে হাতের কাছে পেয়ে যাই, গাছের সাথে বেঁধে রাখবো। চুপচাপ বল ওইটা কই? ইরহাম সামনের দিকে দৌড়াতে দৌড়াতে কাঁদো কাঁদো গলায় উত্তর দেয়, আমি জানি না ভাই। আরশ পেছন থেকে কর্কশ গলায় জিজ্ঞেস করে, তুই জানিস না কেন? ইরহাম সামনের দিকে প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কল দেয় নুসরাতের মোবাইলে। তখনও দুজন হসপিটালের পোর্চে দৌড়াচ্ছে। ইরহামের ফোন নুসরাত পিক করল না। রিং হতে হতে কেটে গেল। ইরহাম ঢোক গিলে আবার কল করল। এবার প্রথমবারই নুসরাত কল পিক করল। হ্যালো বলতে নেবে তার আগেই ইরহাম তার মুখের কথা থামিয়ে দিয়ে বড় শ্বাস ফেলে জিজ্ঞেস করে, কোথায় তুই? নুসরাত মাথার মধ্যে ক্যাপ পরতে পরতে উত্তর দেয়, এই তো আধ ঘন্টার মতো হয়েছে বাড়িতে এসেছি। এখন এইটুকু বলতেই ইরহাম ফোন কেটে দেয়। নুসরাত ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে, যা বাবা, কেটে দিল। আরে শুনবি তো পুরো কথা। ইরহাম ফোন পকেটে রেখে দৌড় থামায়, হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়ায়। ততক্ষণে আরশও হাঁপিয়ে উঠে হাঁটুতে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়েছে। ইরহাম আরশকে উদ্দেশ্য করে বলে, ভাই, নুসরাত বাড়িতে আছে, এবার যান আপনার বউয়ের কাছে। আরশ কথা বলে না, কর্ধে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়। দুই আঙ্গুলের সাহায্যে কাছে ডাকে। ইরহাম সামনে আগায় না, পাছে যদি আবার থাপ্পড় মারে সেই ভয়ে। এমনিতেই দাঁত নড়ে গিয়েছে।
আর এবার থাপ্পড় খেলে এই বয়সে দাঁত পড়ে বুড়ো হয়ে যাবে। এই বয়সে যদি দাঁত পড়ে যায় তাহলে সে মেয়ে পটাবে কি করে? আর মেয়ে না পটলে তার টাইম পাস হবে কি করে? না না, ভাবতেই তো গা শিরশির করে উঠছে। ইরহাম নিজের চিন্তা থেকে বের হয়ে দুই পাশে না ভঙ্গিতে মাথা নাড়ায়। আরশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে বলে, আয় এদিকে, মারবো না আর। ইরহাম ভরসা করতে পারে না, তবুও এক পা আগায় আবার দুই পা পিছিয়ে যায়। তখনই রাশভারী গলায় আরশ হুমকি দিয়ে বলে, আসবি নাকি হাত চালাবো? বল, কোনটা করব? ইরহাম নিজের ভয় ফেলে এগিয়ে যায় সামনে। শঙ্কিত গলা নিয়ে জিজ্ঞেস করে, কি ভাই? কথা শেষ করার আগেই আরেকটা থাপ্পড় খায়। এবারের থাপ্পড় আগের থাপ্পড়ের তুলনায় কিছুটা কম জোর ছিল, তাই অতটা ব্যথা পায়নি। আরশ দুই হাত পকেটে পুরে আরাম করে দাঁড়িয়ে বলে, তোকে ওর ফটো সেন্ড করতে বলেছিলাম, সেন্ড করেছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়। মোলায়েম কণ্ঠে গালে হাত বুলাতে বুলাতে বলে, জি ভাই। আরশ চোখে সানগ্লাস পরতে পরতে নির্বিকার গলায় বলে, যা ভেতরে, আমি আসছি হাফ অ্যান আওয়ারের ভেতর। রান্নার সুগন্ধিতে পুরো নাসির মঞ্জিল মোমো করে উঠেছে। নাজমিন বেগমকে নুসরাত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আসতে ডাক দিল। নাজমিন বেগম প্রতিউত্তর করলেন না, সচরাচরের মতো নুসরাতের ডাকে সাড়া না দিয়ে। নুসরাত ভেজা চুলে হাত বুলাতে বুলাতে এসে কিচেনে ঢোকে। অবাক চোখে তাকিয়ে দেখে মায়ের তোড়জোড়। নরম গলায় জিজ্ঞেস করে, এত আয়োজন কিসের? নাজমিন বেগম সিঙ্কে অপরিষ্কার বাটিগুলো রাখতে রাখতে উত্তর করেন, আজ আপারা আসবে। ছোট একা হাতে সব সামলাতে পারবে না, তাই আমাকে বলেছে একটু সাহায্যের জন্য। নুসরাত তেরা চোখে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তো তুমি কেন কাজ করবে ওরা আসলে? নাজমিন বেগম চোখ রাঙিয়ে নুসরাতের দিকে তাকান, দুই হাত দিয়ে ঠেলে বের করে দেন কিচেন থেকে। তারপর নুসরাতের মুখের উপর কিচেনের স্লাইডিং ডোরটা লাগিয়ে দিয়ে বলেন, ভাগ এখান থেকে। একটু আগে তোর বাপ কল করে বলছে সে আসছে, আর তোকে তাড়াতাড়ি হসপিটালে উপস্থিত হওয়ার জন্য। আমার মাথা না খেয়ে ওখানে যা। নুসরাত আর কথা বাড়ালো না, হাতে ওয়ান টাইম মাস্ক নিয়ে হেলে দুলে বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ির বাহিরে বের হতেই সূর্যের তাপ এসে গায়ে লাগলো। ঝলসানো তাপে মনে হলো কপাল পুড়ে যাবে, তাই বাড়িতে আবার ফিরে আসলো উল্টো পায়ে। ড্রয়িং রুমের এক কোণায় অগোছালোভাবে রাখা কাপড়ের স্তূপ থেকে নিজের ক্যাপটা তুলে নিয়ে মাথায় দিল। মাস্ক ঠিকভাবে পরে নিয়ে আয়নায় নিজেকে এক পলক দেখে নিল। ঠিকঠাক লাগছে, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। গলায় ঝুলানো ওড়না সারা শরীর পেঁচিয়ে পরে নিল। অতপর হেলে দুলে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। বাড়ির বাহিরে বের হয়ে বেশ কিছু রাস্তায় হাঁটার পর একটা কালো রঙের মার্সিডিজ শু করে তার পাশ কাটিয়ে চলে গেল। গাড়ির গতি এত তীব্র ছিল যে নুসরাতের মনে হলো তার উপর শু করে গাড়িটা উঠে যাবে। দুই পা সামনে বাড়াতেই কিয়ৎকা লাগে সামনে যাওয়া গাড়িটা পেছন ফিরে আসলো। একদম নুসরাতের সামনে এসে গাড়িটা থামল। নুসরাতের কপালে ভাঁজ পড়ল। ভ্রুযুগল কুঞ্চিত করে গাড়ির ভেতর উকি দিতেই গাড়ির কাচ ধীরে ধীরে নিচে নেমে গেল। বের হয়ে আসে সানগ্লাস পরিহিত এক পুরুষের মুখ, যার আগাগোড়া কালো রঙের কাপড়ে ঢাকা। মুখেও মাস্ক পরে বসে আছে লোকটা। নুসরাতের লোকটাকে দেখেই ভীষণ বিরক্ত লাগলো। এ কি রে বাবা, লোকটা গাড়ির ভেতর কেন মাস্ক পরে বসে আছে? এটাকে দেখেই তো তার গরম লাগছে। ভেতর ভেতর নাক মুখ কুঁচকে বমি করার মতো করল। তখনই লোকটা আমেরিকান এক্সেন্ট ইংরেজিতে বলে ওঠে, সৈয়দ নাসির উদ্দিনের বাড়িটা কোথায়? নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এ আবার কোন ইংলিশ এসে দেশে নেমেছে? আর তাদের বাড়ির খোঁজ বা কেনই করছে?
নুসরাতকে একপাশে দাঁড়িয়ে চিন্তা করতে দেখে লোকটা হাত বের করে তার মুখের সামনে চুটকি বাজায়। চোখ থেকে চশমা খুলে আবারও আমেরিকান অ্যাকসেন্টে বলে, এই যে, জানেন আপনি? নুসরাত দুই পাশে মাথা নাড়ায়, সে জানে না। আরশ বিরক্তিতে সূচক শব্দ করে। নুসরাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, জানেন না? তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মাস্কের ভেতর মুখটা দুঃখী দুঃখী বানিয়ে ফেলে। অত্যন্ত বিনয়ী কণ্ঠে বলে ওঠে, আমি ইংরেজি বুঝি না ভাইয়া। নুসরাতের কণ্ঠ থেকে যেন বিনয় ঝরে ঝরে পড়ছে। নুসরাতের কথা শুনে আরশের চোখের একপাশ কুঁচকে যায়। তিক্ততা নিয়ে এবার স্পষ্ট বাংলায় জিজ্ঞেস করে, তাহলে এতক্ষণ বলেননি কেন? নুসরাত মৃদু হাসে, মোলায়েম কণ্ঠে উত্তর করে, আপনি জিজ্ঞেস করেননি তাই বলিনি। নুসরাত কথা শেষ করে সামনের দিকে পা বাড়াতেই আরশ আবারও ডেকে ওঠে। নুসরাত দাঁড়িয়ে পড়ে যেখানে ছিল সেখানে, চোখ কুঁচকে একটা শ্বাস ফেলে তারপর আবার মিথ্যে হাসি গলায় ঝুলিয়ে টেনে টুনে বিনয়ী কণ্ঠে বলে, কোনো প্রয়োজন ভাইয়া? আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যেন গাড়ির ভেতর থেকে বসেই নুসরাতের মাস্কার ক্যাপে ঢাকা পুরো মুখটা দেখে নিচ্ছে। চোখের দৃষ্টি শিকারী বাজ পাখির মতো শীতল। এক মুহূর্তের জন্য দৃষ্টি এদিক ওদিক না করে জিজ্ঞেস করে, বিবাহিত? ছোট্ট শব্দ, কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করতেই নুসরাতের মিথ্যে হাসি হাসি মুখটা ধূপ করে নিভে যায়। উজ্জ্বল বদনে নেমে আসে গাঢ় অন্ধকার। নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে দুই পাশে মাথা নাড়ায়, তারপর আবার উপর নিচ মাথা হ্যাঁ ভঙ্গিতে দোলায়। মৃদু গলায় বলে, জি ভাইয়া, কেন? কোনো প্রয়োজন? আরও সে কথার উত্তর দেয় না, না শোনার মতো করে আরেকটা প্রশ্ন করে অত্যন্ত শান্ত শীতল গলায় বলে, বেবি আছে? নুসরাত কি অনায়াসে একটা মিথ্যা বলে দেয়, যেন মিথ্যা কথাগুলো সাজানো ছিল ঠোঁটের আগায়। জোর করে আই স্মাইল দিয়ে বলে ওঠে, জি ভাইয়া, 4টা বাচ্চা। আরও 6টা নেওয়ার প্ল্যান করছি আমি আর আমার হাজবেন্ড মিলে। কথাটা শেষ করে হিহি করে হেসে ওঠে। আরশ একবার পরনের কাপড় লক্ষ্য করে মেয়েটার, আর একবার লক্ষ্য করে মেয়েটার মুখ। আরশ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে নুসরাতকে উপর থেকে নিচে চেক আউট করে। মুখের দিকে চোখের পলক স্থির রেখে সোজাসাপটা পুরুষালী পুরোকণ্ঠে জিজ্ঞেস করে, নাম কি আপনার? নুসরাত মাস্কের ভেতর থেকে বিশ্রী একটা হাসি দেয়, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, কপালের ভাঁজগুলো শিথিল করে অনায়াসে আরও একটা মিথ্যা বলে দেয়, জি ভাইয়া, আমার নাম ময়না। আরশ নিরর্থক অভিমত প্রকাশ করে। নুসরাতের দিকে আরও একবার বাজ পাখির মতো শিকারী সেই শীতল দৃষ্টি দিয়ে শু করে গাড়ি নিয়ে চলে যায়। দ্বিতীয় কোনো প্রশ্ন করে না, আর না নুসরাতকে করার সুযোগ দেয়। 2 দিনের লাগাতার কান্নায় ইসরাতের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এতক্ষণ সে বসেছিল ওয়েটিং এরিয়ায়। পানির পিপাসা পাওয়ায় উঠে দাঁড়াতেই কান্নার ফলে শরীর দুর্বল হওয়ার জন্য সারা শরীর থরথর করে কেঁপে উঠল। চোখের সামনে সব কিছু ঘোলাটে হয়ে পা উল্টে পড়তে নেবে শক্ত হাতে কেউ কোমর চেপে ধরল মেয়েটার। ইসরাতের ভয়ার্ত চোখগুলো বড় বড় হয়ে গেল সেকেন্ডের ভেতর। কোমরে পুরুষালী হাতের বিচরণ পেল 2 সেকেন্ডের জন্য। পরপরই তাকে সামলে নিয়ে হাতটা ধীরে ধীরে সরে গেল আলগোছে, যাতে কোনো রকম বিড়ম্বনায় বা অপ্রস্তুত মুহূর্তের সম্মুখীন হতে না হয় ইসরাতকে। ইসরাত কোনো কথা বলল না, এক জায়গায় ধ্যান মেরে স্তব্ধ হওয়া চোখে সামনে তাকিয়ে রইল। তখনই চোখের সামনে তর্জনী আর বুড়ো আঙ্গুল দিয়ে চুটকি বাজায় তাকে পড়ার হাত থেকে বাঁচানো লোকটা। মৃদু গলায় জিজ্ঞেস করে, আর ইউ ওকে? ইসরাত কেঁপে ওঠে। নিজের বাপাশে হকচকিয়ে তাকাতেই চোখগুলো বৃহতাকার গঠন করে। কথার উত্তর না দিয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে।
লোকটা ইসরাতকে স্থির হতে দেখে গ্রীবা নামিয়ে কাছে আসে ইসরাতের। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন ইসরাত? ইসরাত লোকটার কথা এবার সম্বিত ফিরে পায়। হকচকিয়ে গিয়ে বলে, জি জি। লোকটা পুরুষালী ঠোঁট টিপে একটু হাসে। গম্ভীর মুখের আড়ালে ঢেকে যায় তা। নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে ইসরাতের দিকে আরেকটু ঝুঁকে এসে বলে, হ্যালো, আই অ্যাম জাইন। জাইন কথা বলতে বলতে নিজের বাঁকানো গ্রীবা উঁচু করে টান টান হয়ে দাঁড়ায়। এক হাত প্যান্টের পকেটে পুরে নিয়ে বলে ওঠে, আমাকে দেখতেই থাকবেন কি ইসরাত? কথার উত্তর দিন। ইসরাত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়। ড্যাব ড্যাব করে সুদর্শন যুবকের দিকে তাকিয়ে থেকে আলুথালু গলায় বলে ওঠে, জি, আমি ইসরাত। জাইন ইসরাতের বোকামিতে মুচকি হাসে। হাসির তোড়ে ঠোঁটের ফাঁক গলে বের হয়ে আসে চিকচিক করতে থাকা দন্তের ছোট্ট একটা অংশ। জাইন গম্ভীর চোখে ইসরাতের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, হ্যাঁ জানি আপনি ইসরাত, নতুন কিছু বলুন। জাইনের কথায় কি উত্তর দেবে ইসরাত খুঁজে পায় না। গোল গোল চোখে হাঁ করে তাকিয়ে থাকতে থাকতেই আবার মাথা ঘুরে ওঠে। চোখ অন্ধকার হয়ে পড়ে যেতে নেবে তখনই নুসরাতের চিৎকার আসে কানে। ধূপধাপ শব্দে আসছে আর বলছে, আরে ভাই, ধরছেন না কেন? বাচ্চা মেয়েটা পড়ে যাবে তো। নুসরাতের উচ্চস্বরের চিৎকারে জাইন ভ্যাবাচাকা খেয়ে গেল। ইসরাতকে জাপটে ধরার জন্য বাড়ানো হাতটা আবার পিছিয়ে নিল। আর তখনই বাতাসের গতিতে জাইনের সামনে দিয়ে দৌড়ে এসে নুসরাত দুই হাতে আগলে নিল ইসরাতকে। নুসরাত ইসরাতকে পাশের বেঞ্চে বসিয়ে কোমরে হাত রেখে তেষ্টা চোখে তাকায় জাইনের দিকে। একবার উপরের দিকে তাকায়, একবার নিচের দিকে তাকায়। তারপর মাছির মতো হাঁ করে হাত উপর থেকে নিচে করে। বারবার ঘুরে ঘুরে স্ক্যান করে জাইনকে। নিজের হাঁ করে নেওয়া মুখটাকে বন্ধ করে নিয়ে ঝাঁজ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, মেয়েটা পড়ে যাচ্ছিল ধরেননি কেন? জাইন পকেটে হাত পুরে শটান হয়ে দাঁড়িয়ে রয়। নুসরাতের প্রশ্ন না শোনার ভান করে হাতের কালো ডায়ালের ঘড়িতে চোখ বুলায়। নুসরাত ঢোক গিলে হজম করে নেয় কথার উত্তর না দিয়ে জাইনের সূক্ষ্ম অপমান। ঠান্ডা চোখ একবার জাইনের দিকে স্থির করে সরিয়ে নেয়। অতঃপর একজন নার্সকে ডেকে ওঠে, এই যে সিস্টার। নার্স একটু দূরে ছিল দাঁড়িয়ে। নুসরাতের ডাকে সাড়া দিয়ে সামনে এগিয়ে আসে। কাছে এসে মৃদু হেসে জিজ্ঞেস করে, কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? নুসরাত কিছু বলার আগেই জাইন বলে ওঠে, গ্লুকোজ ইঞ্জেকশন নিয়ে আসুন। নার্স কোনো প্রশ্ন না করে হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়িয়ে চলে যায়। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নার্স গ্লুকোজ ইঞ্জেকশন একটা ট্রেতে করে নিয়ে আসে। জাইন সেটা হাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিয়ে নেয়। নার্স অবাক চোখে চাইলে জাইন নার্সের না করা প্রশ্ন বুঝতে পারে। ভরাট পুরুষালী গলায় মৃদু শব্দে বলে, আমি একজন কার্ডিওলজিস্ট। নার্স মাথা নাড়িয়ে চলে যায়। জাইন ইঞ্জেকশন হাতে নিয়ে সেটা পুশ করার জন্য ইসরাতের কাছে এগিয়ে যায়। ইসরাতকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাত গোটাও। ইসরাত বিনা বাক্যে হাত গুটিয়ে নিতেই জাইন ধীরে ধীরে ইঞ্জেকশন পুশ করার দিকে অগ্রসর হয়। হাতের চামড়ার কাছাকাছি ইঞ্জেকশন নিতে জাইনের হাত থরথর করে কাঁপতে শুরু করে। নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে একই সময় তাকানোতে চোখাচোখি হয় তাদের। ইসরাত বিরক্তির নিঃশ্বাস ফেলে দৃষ্টি অন্যদিকে ফিরাতেই নুসরাত শক্ত হাতে জাইনের কাঁপতে থাকা হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নেয়। বিড়বিড় করে গালি দিতে দিতে বলে, আসছে আমার কার্ডিওলজিস্ট, বালের কার্ডিওলজিস্ট। সামান্য ইঞ্জেকশন দিতে গিয়ে কাঁপতে কাঁপতে মরে যাচ্ছে। নুসরাতের গালির সাথে মিশিয়ে করা ভৎসনা স্পষ্ট জাইনের কানে গেল। জাইনের গম্ভীর চোখে নুসরাত শক্ত চোখ রেখে ইসরাতের অনুমতির তোয়াক্কা না করে কাউকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে ইঞ্জেকশন পুশ করে দিল।
তারপর বিড়বিড় করে আওড়ালো, এটাকে ডাক্তার বানাইছে কেডা? আমারে এর লগে পরিচয় করা কেউ। সামান্য ইনজেকশন দিতে পারে না, এ আবার কার্ডিওলজিস্ট। হাসাইলি রে পাগলা। জীবনে আমি এত বড় জোকস কোনোদিনও শুনিনি। হা হা। এই জোকস শোনানোর জন্য আপনাকে দেওয়া হচ্ছে একটা জুতার তৈরি গলার মালা। ইসরাত ও নুসরাতের কথায় সমান তাল মিলালো মাথা উপর নিচ নাড়িয়ে। আর তাদের মধ্যে জাইন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। চুপচাপ হজম করল নুসরাতের করা অপমানগুলো।